এই নির্বাচন আগে না নির্বাচন সংস্কার আগে নিয়ে বিতর্ক আমরা দেখলাম। জামাতে আমির একটি বক্তব্য দিলেন ইংল্যান্ড থেকে ফিরে, উনি বললেন রোজার আগে নির্বাচন চাই, এবং পরবর্তীতে গতকালকে উনি স্টেটমেন্ট পরিবর্তন করলেন, কোলাই বললেন জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। এই একটি স্টেটমেন্ট আমরা পেলাম। এবং আমরা বিএনপির মধ্যেও পাচ্ছি যে অনেকে বলছেন, বিএনপির একজন প্রাক্তন এমপি বলছেন হাসিনা পালিয়ে গেছেন, মানে 80% সংস্কার হয়ে গেছে, এখন নির্বাচন দিন। এরপরে আমরা এনসিপির একজন প্রভাবশালী নেতা, উনি বলছেন হাসনাত আব্দুল্লাহ, আমরা দুটি নয় একটি নির্বাচন চাই, যেটি আইনসভার নির্বাচন, একই সঙ্গে ওই নির্বাচনকে গণপরিষদ স্ট্যাটাস দেওয়া হবে, যা সংবিধান পুনর্লিখনে কাজ করবে। সো এরকম একটি বিতর্ক আমরা দেখছি। এরই মধ্যে আপনারা যেটা দেখলেন, আপনারাও নির্বাচনের মানে সংস্কারের পক্ষে ছিলেন, হঠাৎ করে আপনারা গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমি আপনাকে সেই ভিডিওটা দেখাতে চাই, তারপরে আমি আপনার মত নিতে চাই। ভিডিওটি আমরা আপনার বিএনপির সাথে একটি মানে মিটিং এর পরে আপনারা একটা স্টেটমেন্ট দিয়েছেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। আমরা মনে করি সেই আন্দোলন এখনো পর্যন্ত শেষ হয়নি। শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র এখনো পর্যন্ত সচিবালয়ে, পুলিশে এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এবং দপ্তরে রয়েছে, যে কারণে আমরা মনে আপনাদের অবস্থানটা পরিষ্কার যদি করেন আমাদের দর্শকদের জন্য, নির্বাচন আগে না সংস্কার আগে, নাকি দুটি সমান্তরাল? ধন্যবাদ। আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা 3টি দাবি স্পষ্ট করেছি। প্রথমত, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। 2 নম্বর হলো ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং সেই সংস্কারের একটি জাতীয় সনদ তৈরি করা, এবং সেই জাতীয় সনদের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। যেহেতু প্রধান উপদেষ্টা তিনি 2টা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন, তার একটি হলো ডিসেম্বর এবং আরেকটি হলো জুন। সরকারের পক্ষ থেকে একবার মার্চের কথাও বলা হয়েছিল। তবে আমরা যে ধরনের পরিস্থিতি দেখছি বা সরকারের যে উপদেষ্টা পরিষদের ভূমিকা, এখনো পর্যন্ত শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তার যে আন্তর্জাতিক ইমেজ, তার যে ক্যাপাসিটি, শুধুমাত্র সেটির উপরেই বাংলাদেশ এখনো পর্যন্ত টিকে রয়েছে। আপনি জানেন যে একটি ক্রিকেট দল বা একটি টিম, সেই টিমের সবাই যদি ভালো না খেলে তাহলে কিন্তু ম্যাচ জেতা যায় না। হয়তো একজন ব্যক্তি ভালো খেললে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন। ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি এই উপদেষ্টা পরিষদের একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এবং তিনি সেই ওই ক্রিকেট খেলার মতন তিনি ম্যান অফ দ্য ম্যাচ। কিন্তু তার বাকি যে খেলোয়াড় রয়েছে, সেই খেলোয়াড়রা ভালো খেলতে পারতেছেন না, যে কারণে ওই যে নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্ন আসলে কতটুকু পূরণ হবে সেটি নিয়ে সন্দেহ এবং সংশয় রয়েছে। আমরা এই কারণে যদি বলছি, নির্বাচন নিয়ে যদি একটি অনিশ্চয়তা তৈরি হয়, একটি ধোঁয়াশা তৈরি হয়, সেক্ষেত্রে নানান ধরনের চক্রান্ত শুরু হতে পারে, নানান ধরনের সমস্যা, সংকট সৃষ্টি হতে পারে। যে কারণে আমরা মনে করি প্রধান উপদেষ্টা যেহেতু 2টি তারিখ ঘোষণা করেছেন, তার মধ্যে ডিসেম্বর, সেই ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে সে ধরনের ধোঁয়াশা কেটে যাবে এবং নতুন বাংলাদেশ গঠনে আগামীতে যে সরকারি যে দলই ক্ষমতা আসুক না কেন, তিনি
সেই জাতীয় সনদের ভিত্তিতে, যে সনদে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে, এবং যে দলই ক্ষমতায় আসুক না কেন তিনি যদি ওই সনদ বাস্তবায়ন না করেন, ওই সনদের বিপরীত কিছু করেন, তাহলে তার ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হবে। সেই জায়গায় আমরা আমাদের দলের পক্ষ থেকে এই কথাগুলো আমরা ইতিমধ্যে আমরা পেশ করেছি। আমরা মনে করি বাংলাদেশের জনগণ গণহত্যার বিচার চাই, এবং এই আকাঙ্ক্ষা মানুষের মধ্যে রয়েছে। সেই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের মাফিয়া গুন্ডাদেরকে বিচার করা, এই আকাঙ্ক্ষা যদি সরকার বাস্তবায়ন না করতে পারে তাহলে সরকারের উপরে জনক্ষোভ তৈরি হবে। আমরা এই জন্য বলছি আগামী 3 মাসের মধ্যে গণহত্যার বিচারটা সম্পন্ন করেন। আগামী 1 মাসের মধ্যে, যেহেতু প্রত্যেকটা দল আপনাদের কাছে প্রস্তাবনা দিয়েছে, আপনারা তো একটা টিম হয়ে কাজ করছেন, সুতরাং সেখানে ঐক্যমতের ভিত্তিতে কতটুকু সংস্কার করা যায় সেটি করেন, এবং একটি জুলাই সনদ তৈরি করেন। আর যতটুকু ঐক্যমত হবে না, মনে করেন গণ অধিকার পরিষদের সাথে বিএনপির অনেক মত পার্থক্য রয়েছে, জামাতের সাথে গণ অধিকার পরিষদের মত পার্থক্য রয়েছে, এনসিপির সাথে বিএনপির মত পার্থক্য রয়েছে। যতটুকু আমরা ঐক্যমতে আসতে পারলাম আর যতটুকু পারলাম না, প্রত্যেকটা দল জনগণের কাছে যাবে, জনগণকে বলবে আমাদেরকে ভোট দেন, আমরা আগামীতে ক্ষমতায় গেলে আমরা এই বাকিটুকু আমরা বাস্তবায়ন করব। জনগণের কাছে না গিয়ে কোনোভাবেই ওই দল তার বাকি যে আকাঙ্ক্ষা বা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন সেটি বাস্তবায়ন করতে পারবে না। সুতরাং এখনই আজকে বিএনপি আর এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম শতভাগ একমতে আসতে পারবে না, এবং এটি সম্ভাবও না। সুতরাং বিএনপির যে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন, বিএনপিকে যদি জনগণ ক্ষমতায় নিয়ে যায় তারা শতভাগ বাস্তবায়ন করবে। গণ অধিকার পরিষদের যে স্বপ্ন, জনগণ যদি আমাদের দলকে ক্ষমতায় নিয়ে যায় আমরা তার শতভাগ বাস্তবায়ন করতে পারবো। ঠিক একইভাবে এনসিপি এবং জামাত, তাদেরকে অপেক্ষা করতে হবে। তারা যদি মনে করে যে আজকে আমার শতভাগ এই সরকার যদি না মানে আমি কোনোভাবেই নির্বাচন হতে দিব না, তারা যদি মনে করে যে গণহত্যার বিচারের আগে আমরা নির্বাচন হতে দিব না, এখন বিচারটা তাদের কাছে আসলে কি? রায় ঘোষণা করা, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা, নাকি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচারটা শেষ করা? দেখেন, হাসিনাকে কোনোভাবেই ভারত ফিরিয়ে দিবে না। তার মানে কি বাংলাদেশে আর কখনোই ইলেকশন হবে না? এই হাসিনাকে বাংলাদেশে বসিয়েছিল দানব হিসেবে ভারত। সেই ভারত কিভাবে তার ওই দাস হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে সহযোগিতা করে? কোনোভাবে এই কাজটি ভারত করবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং আমরা মনে করি যে অবশ্যই কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক হতে হবে, এবং অবশ্যই দেশে যাতে আরেকটি সংকট ঘনীভূত না হয়, আরেকটি সমস্যা না বাড়ে, সেদিকে আমাদের দৃষ্টিপাত দিতে হবে। আমাদের জামাতের আমিরের কথা যেটি আপনি বললেন, দেখেন, হ্যাঁ, লন্ডনে তারা বৈঠক করেছে, আমি এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখি। এই বৈঠক দরকার ছিল। জামাত বিএনপির মধ্যে দূরত্ব, সংঘর্ষ, বিশেষ করে আগামী নির্বাচনে যদি জামাত বিএনপির মধ্যে সংঘর্ষ নির্বাচনকে কেন্দ্র করে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি বেনিফিটেড হবে ওই স্বৈরাচারী পতিত দল আওয়ামী লীগ এবং হাসিনা। কারণ তারা হয় জামাত, অথবা তারা বিএনপির পক্ষ নিয়ে, অথবা এই তৃতীয় পক্ষ হিসেবে ওই সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়ে তারা একটি অঘটন ঘটাবে এবং দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে। আর আপনি যেটি এনসিপির নেতা হাসনাতের কথা বললেন, তিনি বলেছেন যে আমরা দুটি নয় একটি নির্বাচন চাই। আমি মনে করি তাদের উচিত হবে দলীয় ফোরামে আলোচনা করে একটি ঐক্যমতে আসা। তাদের নেতা নাহিদ, তিনি বলেছেন যে আমরা একই সাথে আমরা গণপরিষদ এবং জাতীয় নির্বাচন চাই। তাদের অন্যান্য নেতারা একই কথা বলেছে। আবার হাসনাত সাহেব তিনি বলছেন যে আমরা দুটি নয়, আমরা শুধুমাত্র গণপরিষদ নির্বাচন চাই। এই যে তার নেতার বক্তব্য একরকম, তার বক্তব্য ভিন্ন রকম, এই ভিন্নতা আমি মনে করি যেমন তাদের মধ্যে আছে, দলগুলোর মধ্যে থাকবে। সুতরাং তাকে মাথায় রাখা উচিত যে দলের মধ্যে একমত সবাই হতে পারতেছে না, সেখানে ভিন্ন ভিন্ন দল
তারা কিভাবে একমত পোষণ করবে? না, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন পরিষ্কার করে বলতে চাচ্ছি যে আপনারাও কিন্তু সুইং করছেন। যেমন ধরেন জামাতে ইসলাম এক সময় এক এক সময় এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে। আপনারা কিন্তু কিছুদিন আগেও বলছিলেন যে না, সংস্কার করতে হবে, এতজন মানুষের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেবো না। কিন্তু আপনারা কিন্তু গতকালকে সুইং করলেন, অর্থাৎ আপনারা তাহলে কি বিএনপির সাথে আপনাদের কোনো সমঝোতা হয়েছে কিনা? আমার মনে হয় যে আপনি ভুল প্রশ্ন করলেন। আমরা আমাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে আমরা কোনোভাবেই নড়চড় করিনি। আমরা বলেছি প্রথমত গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমার যে বক্তব্য আপনি এখানে দেখালেন, আপনি পুরো বক্তব্য দেখাননি। আপনি যদি আমার পুরো বক্তব্য এখানে আপনি দেখাতেন, স্পষ্ট হয়ে যেতেন যে আমি কি বলেছি। আমি স্পষ্টভাবে বলেছি যে বিএনপির সাথে আমাদের 3টি বিষয়ে আলোচনা হয়েছে: গণহত্যার বিচার, এবং রাষ্ট্র সংস্কারের জাতীয় সনদ তৈরি করা, এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন। এবং এই 3টি বিষয়েই বিএনপি এবং গণ অধিকার পরিষদ একমত পোষণ করেছে। এবং আমরা সেখানে কিন্তু আমি নিজে দাঁড়িয়ে বলেছি আমাদের দল গণ অধিকার পরিষদ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আমি স্পষ্টভাবে বলেছি। আমার প্রায় 3 মিনিট আপনার 50 সেকেন্ডের অধিক সময়ের বক্তব্য, সেখানে আমি এই কথাগুলো স্পষ্টভাবে বলেছি। অর্থাৎ যেটি একটি প্রপাগান্ডা আসলে চালানো হচ্ছে, যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমরা যারা যুগপৎ আন্দোলন একসাথে করেছি, হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, তাদের বিরুদ্ধে নানান ধরনের একটি চক্রান্ত হচ্ছে যে তারা আসলে ইলেকশনটাই ফোকাস দিচ্ছে। হ্যাঁ, আমরা ওই ফোরামে এই বিষয়টি আলোচনা করেছি যে একটি বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যে বিএনপি বা অন্যান্য দল যারা যুগপৎ আন্দোলন করেছে, তারা শুধুমাত্র নির্বাচনকেই গুরুত্ব দিচ্ছে, রাষ্ট্র সংস্কারকে গুরুত্ব দিচ্ছে না। এবং এটির ভিত্তিতেই মূলত আলোচনা হয়, ঠিক আছে তাহলে সংস্কারের একটি জাতীয় সনদ তৈরি করা। এবং আমরা এটিও বলেছি যে বিএনপির নেতৃবৃন্দ যখন ইলেকশনের কথা বলে, তাদের উচিত হবে একই সাথে রাষ্ট্র সংস্কারের কথা বলা, গণহত্যার বিচারের কথা বলা। এবং আমরা আমাদের দল গণ অধিকার পরিষদ সেই একই কথা আমরা সবসময় বলছি। অবশ্যই ইলেকশনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হতে হবে ঐক্যমতের ভিত্তিতে, এবং একই সাথে গণহত্যার বিচার হতে হবে। আমরা দলগতভাবে এটি আমরা মনে করি, অন্য দলের সাথে হয়তো আমাদের এতটুকু ভিন্নমত থাকতে পারে যে অনেকে হয়তো দল হিসেবে তারা প্রকাশ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছে না, কিন্তু আমরা দল হিসেবে, একটি নিবন্ধিত দল হিসেবে আমরা কিন্তু আওয়ামী লীগকে আমরা যেমনি ভাবে নিবন্ধন বাতিলের কথা বলছি এবং তাদেরকে আমরা নিষিদ্ধের কথা বলছি। ৭১-এর পরে যেমনি ভাবে শেখ মুজিবের নেতৃত্বে জাসদ সহ এই সময়কার রাজনৈতিক দলগুলোর ৩০,০০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যতটুকু শোনা যায় ইতিহাসে যতটুকু এসেছে ৩০,০০০। এবং ২৪শে হাসিনার নেতৃত্বে আরেকটি গণহত্যা পরিচালিত হয়েছে। আমরা আওয়ামী লীগ নামক এই নরক, এই গণহত্যাকারী ব্যানার, এই ব্যানারটি বাংলাদেশে আর রেখে আমরা তৃতীয়বার কোনোভাবে আওয়ামী পান্ডাদেরকে এই ব্যানারের ছায়াতলে একতাবদ্ধ হয়ে কোনোভাবে আমরা গণহত্যা পরিচালনার সুযোগ দিব না। যে কারণে আমরা দল হিসেবে আমরা সবসময় আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেছি। আমি আপনাকে একটা স্টেটমেন্ট দেখাচ্ছি। আপনি এটা বলেছিলেন গত 2 দিন আগে, একটা ফটো কার্ড আমি আপনাকে দেখাতে চাই। সেখানে আপনি বলেছেন আওয়ামী লীগ কোনো ছোট বা দুর্বল শক্তি নয়, দলটিকে ছোট ভেবে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন একটা ধাক্কা দেবে যাতে সবাই পিষ্ট হয়ে যাবেন। সুতরাং আমি 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 আপনাকে এই লাইনটা স্পষ্ট করি, দেখেন আপনি আমার সাথে, আমি শেষ করি। এখানে আপনি বলেছেন সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবে পিষ্ট। আওয়ামী লীগ ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট। তো এখানে আওয়ামী লীগ থেকে এটি একটি পেজ থেকে এটিকে ইয়ে করা হয়েছে এবং ওনারা লিখছে এখন তো আওয়ামী লীগ 2% নেতা কর্মী মিছিল করে নাই, এখনই এত ভয় পেয়ে গেলে চলবে? আপনার বক্তব্য জানি, এইবার আপনি বলুন। দেখেন এখানে একটি লাইন কিন্তু ভুল করা হয়েছে। আপনি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন, আপনি সেটি দেখে নিতে পারেন। না, আমি 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 শেষ করি, আমাকে এইটা দেখা লাগবে না। মানে এই যে ফটো কার্ড, এটি আসলে ঢাকা পোস্ট, তারা একটু মিস্টেক করেছে। আমি সেখানে বলেছি যে আওয়ামী লীগকে যদি ছোট ভেবে
ধাক্কা না দেন, তাহলে আওয়ামী লীগ কিন্তু এমন ভাবে আমাদেরকে ধাক্কা দিবে, আমরা সবাই কিন্তু পিষ্ট হয়ে যাব। আমি এটি বলেছি, কিন্তু ওইখানে তারা না শব্দটা বাদ দিয়ে ফেলাইছে। তারা বলছে আওয়ামী লীগকে ধাক্কা দেওয়ার প্রয়োজন নাই, এরকম বুঝাইছে আর কি। বাকি আবার নিচের কথাগুলো যদি আপনি পড়েন তাহলে বোঝা যায় যে একটি অসামঞ্জস্যতা সেখানে আসলে রয়েছে। সব মিলে মানুষ বুঝতে পারছে যে আমার বক্তব্য ওই লাইনটাই একটু ভুল হলেও, তো আমি এটি ঢাকা পোস্টকে জানিয়েছিলাম। তো যাই হোক, আমার বক্তব্য যেটা ফিনিশিং এ রয়েছে সেটি হলো আওয়ামী লীগ একটি বড় শক্তি, এটি মানতে হবে। একটি রেজিম ছিল এবং তারা একটি 3 পুরুষের দল। দাদা আওয়ামী লীগ করেছে, বাবা করেছে, সন্তান করেছে। সুতরাং এই দলটি যদি একবার ফিরে আসতে পারে তাহলে আমাদের কারোর রক্ষা হবে না। সুতরাং এই মুহূর্তে আমাদের ভিতরে একতা ধরে রেখে আওয়ামী লীগকে ভ্যানিশ করাই হবে আমাদের অন্যতম দায়িত্ব।